প্রথম দফার ভোট হয়ে গেছে, আর ঠিক তারপরেই আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়। আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানালেন যে এসএসসির সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে তারা বাতিল বলে ঘোষণা করলো, এবং এই তার উপর শুরু হয়ে গেছে এক তুমুল রাজনৈতিক বিতর্ক। এবং এ নিয়ে আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে অন দিস ইস্যু সব থেকে রেলেভেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুকের বিজেপির প্রার্থী এবং একই সঙ্গে প্রাক্তন বিচারপতি। অভিজিৎবাবু, আপনাকে নমস্কার আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের রায় কি হিসেবে দেখছেন আপনি? আজকের রায় চোরেদের নগ্ন করে দিয়েছে। যারা চাকরি চুরি করেছিল তারা আজকে নগ্ন, এই হিসেবে দেখছি। কিন্তু আমরা একটা এট দ্য সেম টাইম এটাও দেখছি অভিজিৎবাবু, যে এই রায়ের পর এক শ্রেণীর যারা চাকরি প্রার্থী যারা বলছেন যে তারা বুঝে উঠতে পারছেন না যে তাদের হিতে গেল না তাদের বিপক্ষে গেল, কারণ আবার নতুন করে রিক্রুটমেন্ট, এত বছরের অপেক্ষা। তারা মনে করছেন যে তারা যেন কোথায় ঠাহর করে উঠতে পারছেন না যে তারা এর দ্বারা উপকৃত হচ্ছেন কি হচ্ছেন না। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার চোর ছ্যাঁচোর যারা আছেন, যারা এই চাকরি বিক্রি শুরু করেছিলেন, তাদেরকে এই প্রশ্ন করুন। আজকে যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। উনি যদি চাকরি বিক্রি না করে সুষ্ঠুভাবে সৎ পথে চাকরির ব্যবস্থাগুলো করতেন, তাহলে আজকের এই অবস্থায় আমরা উপনীত হতাম না। সুতরাং এই দায়িত্ব, এই দায়, যে অবস্থা তৈরি হয়েছে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার চোর চামার গোষ্ঠীর। তৃণমূল পক্ষের অনেক আইনজীবী তারা বলছেন দিস জাজমেন্ট ইজ ব্যাড ইন ল। এইসব জোচ্চোরদের দালাল আইনজীবীদের আমি চিনি, তাদেরকে আমি দেখেছি। তারা কোনো আইনজীবী নয়, কোন প্রতিষ্ঠান থেকে তারা আইন পাশ করে এসছে সেটা আগে পরিষ্কার করতে বলুন, তারপর আমি বুঝবো তারা আইনজীবী কিনা। অভিজিৎবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের পর একটি জনসভা থেকে বলেছেন যে এই রায়ের ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রথমে যাবে, এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গেছে। কোনো মানুষের মাথা যদি খারাপ না হয় তাহলে তিনি এই কথা বলতে পারেন না যে বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গেছে। আমি আশা করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়নি, কারণ তিনি এখনো একটা অফিসে অধিষ্ঠান করেন। তিনি এই যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ মতলব নিয়ে বলেছেন। একটা বিচার ব্যবস্থা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না, এটা উনি ভুলে গেছেন। আসলে ওনার বিদ্যে বুদ্ধি এবং শিক্ষা দীক্ষা খুব কম। উনি একটা আবেগের ভেলায় চড়ে ক্ষমতায় এসে বসেছেন, উনি নিজে বিশেষ কিছুই জানেন না। ক অক্ষর গোমাংসু বলে একদল লোক আছে না, ক অক্ষর গোমাংসু বলা হয়, আমাদের সাধারণ একটা লব্জ আছে, উনিও তাই। কিন্তু আপনি কি এটা ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছে না? না, আদৌ ব্যক্তি আক্রমণে যাচ্ছে না। যার যা চরিত্র, যার যা কোয়ালিফিকেশন, সেই সম্বন্ধে কথা বলা হচ্ছে। এটা কিভাবে এসে যায়, এই কথাটা কিভাবে আসে যে একটা বিচার ব্যবস্থা বিজেপির বিচার ব্যবস্থা, কিভাবে? আপনার নাম না করেও ওই সভা থেকে মন্তব্য করা হয়েছে যে আপনি একসময় প্রায় ৮,১০০ সামথিং লোকের চাকরি বাতিল করেছিলেন, তারপরে দেখা যায় যে আপনি পদ ছেড়ে দিয়ে অবসর নিয়ে আপনি বিজেপিতে জয়েন করেছেন। তারপরে কথা বলবেন না, তারপরে অনেক জল গড়িয়েছে, অনেক মামলা আমি শুনেছি, তার অনেক দিন পরে এসে জানিয়েছি। দুটো একসঙ্গে এক্সপোজ এরকম ভাবে করবেন না যে সেদিনের পরেই আমি বিজেপির সাথে জয়েন করলাম। এই ধরনের প্রশ্ন করবেন না বলে আমি আশা করি। না, এই নিয়োগ দুর্নীতি মামলায় আপনি বলুন কবে আমি ৮,১০০ চাকরি খেয়েছিলাম আর কবে আমি বিজেপিতে জয়েন? মাঝখানে অনেকটা গ্যাপ আছে। আমি বলছি নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দল বলছে যে বিচার ব্যবস্থা বিজেপির মতো করে চলছে। এটা কি শাসন ব্যবস্থা মোটেই বিজেপির কারো মতো করে চলে না। শাসন ব্যবস্থা আইন অনুযায়ী চলে, আইন যা বলে সেই অনুযায়ী চলে। আপনি কেন বলছেন যে আমরা দেখলাম যে আজকে যখন রায় বেরিয়ে এসছে, রায় বেরোনোর পর থেকে আপনি একটা ইস্যু নিয়ে বড় মুখ খুলছেন, যে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত। হ্যাঁ, উচিত তো, তারাই তো এই অবস্থায় নিয়ে এসছে। আজকে 26,000 ছেলের বা 25,000 ছেলের চাকরি গেছে, ক্যান্ডিডেটদের চাকরি গেছে, তার দায় কার? এই দায় কে নেবে? এই দায় তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, মমতা ব্যানার্জিকেই নিতে হবে, এবং তাকে পদত্যাগ করতে হবে। নতুন যে সরকার এখানে আসবে সেই সরকার তাদের ব্যবস্থা করবে। এই যে এখন আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আজকের রায়ের মধ্যে আছে যে আবার ফ্রেশ করে রিক্রুটমেন্ট, মানে এটা একটা হিমালয়ান টাস্ক না? কিছু হিমালয়ান টাস্ক না, একটা রিক্রুটমেন্ট করতে বেশি দিন সময় লাগে না।
মানে এটা কি ডুয়েবল, মানে আপনি যদি একটু আমাদের বুঝে, কারণ আপনি একসময় এটা খুব দারুণ ডুয়েবল, মানে আপনি একসময় এটাকে দারুণভাবে অবশ্যই উদ্যোগ নিয়েছিলেন। অবশ্যই ডুয়েবল, কেন করা যাবে না? কতক্ষণ সময় লাগে, কতদিন সময় লাগে এটা করতে? আদৌ যদি সদিচ্ছা থাকে তাহলে এটা করতে 1 মাসের বেশি সময় লাগে না, কারণ তারা টেট পাস করে আসেন, তারা বসবেন একটা পরীক্ষায়, ব্যাস পরীক্ষার প্রপার অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্ট হতে সময় লাগে 7 দিন। এরা ফেলে রাখেন দিনের পর দিন, কখন কোন নির্বাচন আসবে, সেই নির্বাচনের মুখে আমি এতগুলো চাকরি দেবো, সেই নির্বাচনের আগে বা পরে আমি এতগুলো চাকরি বিক্রি করব, এই জন্য এরা ফেলে রাখেন দিনের পর দিন। সময় তো লাগে না, কেন সময় লাগবে আজকে টেকনোলজিক্যাল এই ডেভেলপমেন্টের যুগে? মানে আমরা দেখেছিলাম আপনি যখন ছিলেন দায়িত্বে তখন আপনি নিজেও কিছুটা উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের নিরিখে কি আপনি বলছেন যে ইট ইজ ডুয়েবল ইন উইদিন আ মান্থ? কারণ এখন আমরা দেখছি চাকরি পরীক্ষা নেওয়াটা ডুয়েবল ইন উইদিন এ মান্থ, রেজাল্ট বার করাটাও ডুয়েবল উইদিন 15 ডেজ। কিন্তু এখন আবার নতুন করে বলা হচ্ছে যে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে সবসময় তো তারা গেছেন, তারা তো চাকরি দিতে চাননি, তারা কাউকে যাদের চাকরি বিক্রি করে দিয়েছেন তাদের বিক্রি হয়ে গেল। এবার সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটের ব্যবস্থা করেছিলেন, কেন করলেন? কারণ মানুষকে ধোঁকা এবং ভাওতা দেওয়ার জন্য, যে কিছু লোককে আমরা চাকরি করে দিচ্ছি, আর যাদেরকে আমরা চাকরি বিক্রি করেছি তারাও চাকরি থাকবে। সর্বমোট সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেই জন্যই তো একটা প্রশ্ন ছিল যে আপনারা সুপার নিউমারি পোস্ট কিভাবে তৈরি করছেন, এ প্রশ্ন আজও আছে আদালতে। কিন্তু 2-3টে জিনিস একটু আপনার কাছে আমি ক্লিয়ার হয়ে নিয়ে যেতে চাই, যে এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর এই যারা এফেক্টেড তারা বলছেন যে 5,000 মানুষের জন্য 5,000 লোক দুর্নীতি করে রিক্রুট হয়েছে, তার জন্য 20,000 কেন তার জন্য স্যাক্রিফাইস করবে? 20,000-এর তার কি দোষটা করলো তারা? 20,000-এর দোষ এটা দূরের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সমগ্র সিস্টেমটা এমনভাবে ভিসিয়েটেড হয়ে গেছে, চোখের নজরে এরকম ভাবে দুর্নীতি এসছে যে ভালো থেকে খারাপকে ছাড়িয়ে দেওয়া খুব মুশকিল হয়ে গেছে। সেই জন্য সামগ্রিক পরীক্ষাটাই বাতিল করতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সেনাত পার্থ চ্যাটার্জি এবং তার সেনাত মানিক ভট্টাচার্য। আজও মানিক ভট্টাচার্যকে এমএলসিপ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। তাদের এই সেনাতরা আজও কেন জেলে পড়ছেন? অনেক আগেই তো বেরিয়ে পড়তে পারতেন যদি দোষী না হতেন। দোষ তো ওনাদের। 2 নম্বর আরেকটা ইস্যু আসছে অভিজিৎ বাবু, যে এই কিভাবে স্ক্রিনিংটা সম্ভব, যে কে দূষিত বা কে পরিষ্কার, এটা তো করা সম্ভব হয়েই ওঠেনি কোর্টের পক্ষে, আদালতের পক্ষে এটা করা সম্ভব হয়নি দিনের পর দিন হিয়ারিং করেও। সেই জন্যই সমগ্র পরীক্ষাটাকে বাতিল করতে হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। যদি তিনি প্রথম থেকে সঠিকভাবে সৎ পথেই পরীক্ষা নিতেন তাহলে আজকে অন্তত 6খানা এক্সামিনেশন হয়ে যেত। কোথায় হয়েছে? সে তো আর হয়নি। 2016 সালের পর কোথায় রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে, কোথায় স্টেট লেভেল সিলেকশন টেস্ট হচ্ছে? কোথাও হয়নি। তিনি দেখাতে পারবেন 2016 গিয়ে আটকে গেল কেন? কারণ আপনারা চাকরি বিক্রি করলেন, চাকরি বিক্রি করে চোর আপনারা ধরা পড়ে গেলেন। প্রথমে আমার হাতে, পরে এই ডিভিশন বেঞ্চের হাতে, এবং তার মধ্যে আপনারা ডিভিশন বেঞ্চে আমার অর্ডার রেখে গিয়েছিলেন। সেই ডিভিশন বেঞ্চেও আমার অর্ডারটা স্টেক দাঁড়িয়েছিল, আমার অর্ডারে কোনো ইন্টারফিয়ার করা হয়নি। যখন সুপ্রিম কোর্টে গেছে কিছুদিন সুপ্রিম কোর্ট রেখে দিয়ে 19টা মামলা হাইকোর্টে ফেরত দিয়েছিল। আমার রায় একটাও বাতিল করেনি। কোথায় বাতিল করেছিল? ওনারা মিথ্যা কথা বলে বেড়ান চতুর্দিকে যে আমার রায় নাকি বাতিল হয়ে গেছে। জোচ্চরদের দালাল একটা উকিল আছে, সে নাকি আবার ভোটেও দাঁড়ায়, কোথেকে আইন পাস করে এসছে কেউ জানে না, সে চেঁচায়। তার বিরুদ্ধে তার জামাই তার পেট্রোল খুলে দিয়েছে, এই জোচ্চরটার দালাল। কোথায় দেখান আমাকে, কোথায় আমার জাজমেন্ট বাতিল হয়েছে, কোথায় স্টে হয়েছে? একটাও দেখাতে পারবেন? আজকে কি হলো? আজকে প্রতিটা লোক প্রশ্ন করছে রাজা তোর কাপড় কোথায়? নগ্ন হয়ে গেছে এই অবস্থাটা তৃণমূল কংগ্রেসের। তার মানে আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আপনি যেই জাজমেন্টে ইনিশিয়েট করেছিলেন আইনের বিষয়, তার উপরই তো আরো বৃহত্তর ভাবে শিলমোহর পড়লো। হ্যাঁ, পড়েছে। যদি সেটাকে আরো খতিয়ে দেখতে গিয়ে কোর্ট দেখতে পায় যেখানে বিরাট দুর্নীতি হয়েছে, যেখানে কে ভালো কে মন্দ বোঝাই যাচ্ছে না, তাহলে এই অর্ডার হতে পারে, না হওয়ার কিছু নেই। আর বারবার বলা হচ্ছে যে জাজমেন্ট, এই জাজমেন্টটাকে ইস্যু করে আমরা দেখছি যে এটা জেনারেলি ইন্ডিয়ান পলিটিক্সে খুব একটা ছিল না, যে জাজমেন্টটাকে কেন্দ্র করে বারবার বিচার ব্যবস্থাটাকেই একটা
পলিটিসাইজ করার প্রবণতা দেখা দিচ্ছে, এটা হাউ হার্মফুল ইট ইজ? অত্যন্ত হার্মফুল, অত্যন্ত হার্মফুল। এবং এটা করছে তৃণমূল কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দল তো এখনো পর্যন্ত করতে শুনিনি যে বিচার ব্যবস্থাকে গালাগাল করেছে। এত বড় একটা ইস্যু, আপনার ইলেকট্রাল ফান্ডিং, সেটা নিয়েও তো সুপ্রিম কোর্ট বিরাট অর্ডার দিয়েছে। কেউ বিচার ব্যবস্থাকে গালাগাল করেছে? কেউ তো করেনি। একমাত্র তৃণমূল কংগ্রেস, যারা দিনের পর দিন তারা চোর জোচ্চোর, সেগুলো ধরা পড়ে গেছে, প্রথমে আমার হাতে, পরে অন্যান্য জাজিদের হাতে, গিয়ে তারা চেঁচাচ্ছে যে বিচার ব্যবস্থাটাই খারাপ। তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ থেকে। সেই জন্যই আমি পদত্যাগ দাবি করেছি। আমি জানি এই নির্লজ্জের দল এরা পদত্যাগ করবে না, তা সত্ত্বেও দাবিটা করেছি। আর বলেছি এসপ্লানেডের মোড়ে এসে একটা মঞ্চ টাঙিয়ে, মঞ্চ তৈরি করে তার উপর দাঁড়িয়ে কান ধরে উঠবোস করুন, তবে যদি আপনাদের পাপ স্খলন হয়। আজকে আপনি 26,000 পরিবারকে একটা বিরাট যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছেন। কেন এই কাজ করতে গেলেন? কত টাকা আপনাদের দরকার ছিল? বিভিন্ন জায়গা থেকে তো টাকা মারেন, বিভিন্ন জায়গা থেকে। চাকরি বিক্রি করারও দরকার ছিল। শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেল? যে লোকগুলো চাকরি করার কথা না, অযোগ্য, তাদেরকে আপনারা চাকরি বিক্রি করে দিলেন। তাহলে পড়াশোনাটা করাবে কে? যারা চাকরি কিনলো তারা, যাদের যোগ্যতা নেই তারা। সুতরাং পুরোটা গেছে। অজিতবাবু, বলা হচ্ছে যে যারা এই কমিশনের টাইম পাস হওয়ার পর যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের 12% হারে তাদের সুদসহ টাকা ফেরত দিতে হবে। মানে এ তো একটা মানে আনথিঙ্কেবল ব্যাপার। না, আনথিঙ্কেবল ব্যাপার নয়। যারা টাকাটা হজম করেছে তাদের টাকাটা ফেরত দিতে হবে। তাদের চাকরি পাওয়ার কথাই ছিল না। এদের কিভাবে আইডেন্টিফাই করা হবে? আইডেন্টিফাই করার তো প্রশ্ন নেই, সবাই তো আইডেন্টিফাইড হয়ে আসেন যারা চাকরি পেয়েছেন। নতুন করে একটা পরীক্ষা হবে, তারা পরীক্ষায় বসবেন। টাকা আবার 12%। টেট পাস তো সবাই করে বসে আছেন, সুতরাং টেট তো দিতে হবে না, তারা পরীক্ষায় বসবেন। পরীক্ষা দিতে কতক্ষণ লাগে? না, আমি বলছি যে 12, যাদের থেকে আবার টাকা ফেরত দিতে হবে, যারা দুর্নীতি করে ঢুকেছে, তাদের আবার 12% সুদ সহ এতদিন যে বেতন পেয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। তাহলে টাকা ফেরত দিতে হবে। তাহলে তো এমন একটা ব্যবস্থার শরিক হিসেবে সেই টাকাটা পেয়েছেন যে ব্যবস্থাটা মমতা ব্যানার্জির কল্যাণে ছিল সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা। সুতরাং যাদের টাকা ফেরত দিতে হবে তারা আজকে মমতা ব্যানার্জি আর তার ভাইপো ব্যানার্জির কোমরে দড়ি বেঁধে তাদেরকে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে টাকা আদায় করুক। সে টাকা যাদেরকে ফেরত দিতে হবে, মমতা ব্যানার্জির দায়িত্ব ব্যক্তিগত তহবিল থেকে সেই টাকা ফেরত দেওয়া, তার ভাইপোর দায়িত্ব এই টাকা ফেরত দেওয়া। পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এই টাকা যাওয়ার কথা নয়, বা মানুষের ব্যক্তিগত পকেট থেকে এই টাকা যাওয়ার কথা নয়। আপনারা কেন এরকম একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা করে তুললেন পশ্চিমবঙ্গের শিক্ষার? তার উত্তর দিতে পারবেন? আজকে মঞ্চে দাঁড়িয়ে কর্তব্য নাচছেন, ভারতনাট্যম নাচছেন, অমুক তমুক বলে বেড়াচ্ছেন। উত্তর দিন, কেন এই অবস্থা করলেন পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার? কেন করেছেন? আপনি কে? আপনার কি রায় আছে পশ্চিমবঙ্গের প্রতি? পরশুদিন একটা ওয়েবে এসছেন, কালকে একটা ওয়েবে চলে যাবেন, চিহ্ন মাত্র থাকবে না ইতিহাসে। কিন্তু যে মানুষগুলো পশ্চিমবঙ্গে থাকবে, যাদের প্রকৃত বিদ্যা পাওয়া উচিত, তারা সেটা পাবে না। এই ব্যবস্থা করে যাচ্ছেন জোচ্চোরদের দল। আপনাদের লজ্জা হওয়া উচিত। যদি বিন্দুমাত্র চোখের চামড়া থাকে আপনারা পদত্যাগ করবেন, ভারতনাট্যম না নেছে মঞ্চের ওপর। এই যে চাকরি প্রার্থী আমরা দেখেছি যারা আপনার বাড়িতে গেছে, তারা একটা সময় ভেবেছিল যে আপনার হাত ধরে তারা তাদের যে স্বপ্ন পূরণ হবে বা আপনি তাদের পথ দেখাবেন। একটা ফুল কনফিউজড একটা বিরাট সংখ্যক মানুষ। কোনো কনফিউশন নেই। তারা ভালো করে জানতেন যে আমি তাদের মামলা অনেকদিন হলো শুনছি না। তারপরেও তারা যদি গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে তারা ভুল বুঝে গিয়েছিলেন বা কেউ তাদেরকে পাঠিয়েছিলেন। আমি জানি আজকে যে কে পাঠিয়েছিলেন, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু তারা বুঝে, আমি তাদেরকে দাঁড়িয়ে কথা বলে বুঝিয়ে বলেছি যে আপনাদের পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়। আপনাদের সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে একটা রেকমেন্ডেশন লেটার দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিভ্রান্ত করা হয়েছে, ভাঁওতাবাজি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস তো একটা ভাঁওতাবাজদের দল, ক্রমাগত ভাঁওতা দিয়ে চলেছে মানুষকে, ক্রমাগত। এদের অনেকের বয়সও পার হয়ে গেছে অভিজিৎ বাবু, তারা কি করবে এবার? আমাদের বিচার ব্যবস্থার মানবিক মুখ থাকা উচিত। মানবিক মুখ তো আছে, সেই জন্যই তো যার ক্যান্সার হচ্ছে তাকে তো তার চাকরি নিয়ে তো ডিস্টার্ব করেনি। বিচার ব্যবস্থার মানবিক মুখ আছে বলেই করেনি। আর যাদের এটা করতে গিয়ে বয়স পেরিয়ে গেছে তারা আদালতের কাছে অ্যাপ্লিকেশন করবে যে এই দুর্নীতির কারণে, মমতা ব্যানার্জি এইসব কাজের কারণে আমাদের বয়স পেরিয়ে গেল, আমাদের দোষ কি? কোর্ট নিশ্চয়ই সেটা কনসিডার করবে। কোর্ট কনসিডার করবেন তা তো নয়। মানে সেই কনসিডারেশনের জায়গাটা এখনো খোলা আছে? নিশ্চয়ই সবসময় খোলা থাকে, সব সময় খোলা থাকে।
মানে আফটার দিস জাজমেন্ট অভিজিৎ বাবু একটা জিনিস কিন্তু বারবার জনমানসেও আসছে যে ওই এক ফোঁটা চনা সেটা গোটা দুধটাকে নষ্ট করে দিচ্ছে। তাই তো করে। এবং এই তাই তো করে। এই পবিত্র দুধটার তো কোনো অপরাধ নেই, ওই 20,000। এই পবিত্র দুধের অপরাধ নেই, কিন্তু সোনাটা যিনি ফেললেন অপরাধটা তার। সেই মমতা ব্যানার্জিকে, সেই ভাইপো ব্যানার্জিকে ধরতে হবে, তাকে প্রশ্ন করতে হবে যে কেন আপনারা এই কাজটা করেছেন। আপনাদের লজ্জা করে না? নিজেরা অশিক্ষিত, ক্লাস 8 পাস হয়তো করেননি, আপনারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করছেন। কেন এই কাজ করেছেন? ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এই সরকারকে, মানুষের। তারপর তল্য বিচার হবে। মানে এই 26,000 মানুষ কর্মহীন হয়ে গেল, এটা মানে কিচ্ছু যায় আসে না। এই 26,000-এর মধ্যে আবার 26,000 চাকরি পেয়ে যাবেন। কিভাবে বলছেন এটা? নতুন চাকরিতে বসবেন, নতুন যে পরীক্ষা হবে তাতে বসবেন, এবং সেটা 2 মাসের মধ্যে শেষ করা সম্ভব। ওনারা তো সেটা করবেন না, ওনারা চলে যাবেন সুপ্রিম কোর্টে। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত কোনোদিন করবেন না, পাপটাই করে যাবেন ক্রমাগত। কোটি কোটি টাকা খরচ করে আপনার সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কত কোটি টাকা খরচা করে আজ পর্যন্ত? আমি তো হিসেব চেয়েছিলাম, এজলাসে বসে চেয়েছিলাম, এজলাসের বাইরে চেয়েছিলাম, কই তার তো কোনো উত্তর আজ পর্যন্ত পাইনি। ভারতনাট্যম নাচছেন মঞ্চের ওপর, এদিক থেকে ওদিক যাচ্ছেন, যেমন যাচ্ছেন পিসি ব্যানার্জি তেমন যাচ্ছেন ভাইপো ব্যানার্জি। এই ভারতনাট্যম না নেচে দুটো সত্যি কথা বলুন, মানুষের মুখোমুখি হন। আপনি বলছেন যে এই 26,000-এর কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষাটা দ্রুত নিয়ে রিক্রুটমেন্টটা করা উচিত, দেন অবশ্যই সুপ্রিম কোর্ট অ্যাপিল করা। অবশ্যই পুরো ব্যাপারটা 2 মাসের মধ্যে মিটে যাবে যদি করা যায়। এবং পশ্চিমবঙ্গে সেই ধরনের টেকনিক্যাল হ্যান্ডস আছে যারা পুরো ব্যাপারটা 15 দিনে খাতাটা পরীক্ষা করে দিতে পারেন। এই 26,000-এর কিচ্ছু লাগে না। আপনি আমাদের দর্শকদের জন্য এই পার্টটা যদি আমাদের একটু বিস্তারিত বলেন, ইজ ইট ডুয়েবল? কারণ এই আমি তো বলছি ডুয়েবল। কি করতে হবে? আপনার 26,000 পরীক্ষার্থীর জন্য তাদেরকে বলতে হবে যাদের পুরোনো অ্যাডমিট কার্ড আছে তারা সেটা ব্যবহার করো, বা তোমরা নতুন অ্যাডমিট কার্ড সংগ্রহ করো। অ্যাডমিট কার্ডটা তুলে দিতে হবে ওয়েবসাইটে, তারা সংগ্রহ করবেন। একটা দিন স্থির করতে হবে, রবিবার বা কোনো ছুটির দিন, যেদিন সারা পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে সেই পরীক্ষাটা হবে। কতক্ষণের পরীক্ষা? বেশিক্ষণের তো পরীক্ষা না, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার পরীক্ষা। সেই পরীক্ষাটা দিয়ে দেবেন, খাতাগুলো জমা পড়বে, খাতাগুলো চলে আসবে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। সেখানে শুধুমাত্র কম্পিউটারে ঢোকানো হবে আর নাম্বারগুলো পাওয়া যাবে, নাম্বারগুলো মার্কসগুলো পাওয়া যাবে। যেই মার্কসগুলো পাওয়া যাবে তার প্যানেল তৈরি হয়ে যাবে, প্যানেলটা পাবলিশ হয়ে যাবে। কতক্ষণ লাগে এটা হতে? তাহলে এইটা নিয়ে তো হিউ অ্যান্ড ক্রাই কেন করা হচ্ছে? হিউ অ্যান্ড ক্রাই এতে কনফিউজ করা যায়। সব সময় মানুষের, ওদের কাজ হচ্ছে, এই চোর জচ্চরদের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। কোনো হিউ অ্যান্ড ক্রাই এর ব্যাপার নেই। এটা 2 মাসের বেশি সময় লাগার কথা না। আমি সিস্টেমটাকে জানি, ভেতর থেকে জানি এই সিস্টেমটাকে। বলছেন কি 2 মাসে এটা মানে? অবশ্যই সম্ভব, আমি আপনাকে লিখে দিচ্ছি 2 মাসে সম্ভব। আর এই যে যারা ধরুন আজকে যে গোটা একটা 25,000 প্রার্থী, তারা, আমরা কেউ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে বসে এখন কাঁদছে, কেউ গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছে। আর তাদের কাঁদতে হবে না, তারা নতুন পরীক্ষা ব্যবস্থায় যোগ দিন, পরীক্ষাটা দিন। মানে আপনার সরকারের কাছে বার্তাটা কি? মানে সরকারের কাছে বার্তা যে সরকার থেকে চলে যান। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন আপনারা নিজেরা। ক্লাস 8 পাস, আপনারা চান না কেউ ক্লাস 8-এর বেশি পাস করুক। আপনারা চলে যান সরকার থেকে। আপনারা কান ধরে প্রেস প্ল্যান্ট মোড়ে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করুন, ক্ষমা চান, ক্ষমা চেয়ে চলে যান। আপনি ইতিহাসে একটা ফুটনোট হয়েও থাকবেন না মমতা ব্যানার্জি, জেনে রাখুন। এখানে আমরা মুখ্যমন্ত্রী রেখেছি বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য অব্দি। কে মমতা ব্যানার্জি? নিচে নিচে বক্তৃতা হয়, অমুক করি তমুক করি, কোথায় বোম ফাটবে, কোথায় হারমোনিয়াম বাজবে। এই মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। খুব রাগ দেখছি আমার মমতা ব্যানার্জি, আমার পশ্চিমবঙ্গবাসী হিসেবে মমতা ব্যানার্জি যে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন তার প্রতি আমার ক্ষোভ। মমতা ব্যানার্জির উপর আমার কোনো ব্যক্তিগত রাগ নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর পলিটিশিয়ান, পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা বলছেন যে এই ইন্টেনশনালি দীর্ঘায়ত কিছু মানুষকে দায়বদ্ধ করা হচ্ছে, যারা এই এতগুলো মানুষের চাকরি নিয়ে ছেলে খেলা করলো। কিছু আইনজীবী, কিছু আইনজীবীর কাছে মামলা এলে আইনজীবীরা যান, মক্কেলরা যান, মামলা এলে আইনজীবীরা করেন। আর এখানে তৃণমূলের কিছু কালো গাউন গায়ে দেওয়া দালাল আছে। তৃণমূল কিছু দালাল যারা ব্রিফলেস, এরকম কিছু লোক 11 নম্বর বার অ্যাসোসিয়েশনে বসেন, তাকে আমি জানি। এরকম কিছু দালাল ছেড়ে দেয় যাতে কোর্টকে, জাজকে গিয়ে গালাগাল করতে পারে। তার কোনো একটাও ব্রিফ নেই, ব্রিফলেস লোক। এই আর একটা লোক যে ভোটে ভোটে দাঁড়ায়, জামাই কেন পালিয়ে গেছে তার উত্তর দিতে পারে না।
অথচ আমার সম্বন্ধে প্রশ্ন তোলে। এর ল পাসের সার্টিফিকেটটা কোথেকে এসছে প্রকাশ করুন তো, দেখি কোথা থেকে আপনি ল পাস করেছেন, কত সালে করেছেন। জালি মাল যত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এসে ঢুকেছেন। না অত কি এবার কি অভিযোগ? এবার পরীক্ষা ইমিডিয়েটলি নিতে হবে। প্রয়োজনে স্কুল কলেজকে নোটিশ দিতে হবে যে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষা আবার নেওয়া হচ্ছে, তোমরা একটা দিন দাও। সেখানে নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করে বা যাদের পুরনো অ্যাডমিট কার্ড আছে তারা সেটা ব্যবহার করে, আমার মত এটা এইভাবে পরীক্ষাটা নিয়ে নিতে হবে। পরীক্ষা নেওয়ার পর এটা তো ওএমআর শিটে হয়, ওএমআর শিট হচ্ছে অপটিক্যাল ম্যাগনেটিক রেজোনেন্স। সেই ম্যাগনেটিক রেজোনেন্স মেশিনে ফেললে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মানে আপনি চোখের ফলক ফেলার মধ্যে তার রিডিং হয়ে যাবে আপনি কত মার্কস পেয়েছেন, সেটা উঠে আসবে। সেটাকে প্যানেল তৈরি করা কত কি দরকার, একটা কমেন্ট দেবেন যে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে। ওএমআরও তো দেখলাম ওএমআর শিটও তো ম্যানিপুলেট করা হয়েছে, যেগুলো ওএমআর শিট ম্যানিপুলেট করা হয়নি, যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ওএমআর যেগুলো, সেগুলো হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে তাও পালাতে পারেনি, তারা ধরা পড়েছে গাজিয়াবাদ থেকে। আর কিছু নকল ওএমআর যারা 12 পেয়েছিল তাদেরকে 52 করে দেওয়া হয়েছে, সেটা বিচারে আসছে, সে চলে এসছে ডকুমেন্ট। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা। না আপনি মমতা ব্যানার্জিকে আপনি বারবার এর জন্য দায়ী কারণ করছেন। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নিজেকে দাবি করেন। আমাকে এখন ভাবতে হচ্ছে যে আমি বলবো কিনা মানুষকে যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী বলবেন না, মমতা ব্যানার্জি বলবেন। এটা একটা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে 6টা নোবেল আছে মশাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাবতেও লজ্জা করে। মানে আপনি বলছেন যে নতুন করে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে না গিয়ে এই পরীক্ষাটাকে, যদি রাজ্য সরকারের শুভবুদ্ধি থাকে, যদি তাদের গাউন পড়া দালালগুলোকে ছেড়ে দেওয়া হয় জজকে অপমান করার জন্য, সেই দালালগুলোর বুদ্ধি না নিয়ে যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বুদ্ধি আপনারা নেন, তাহলে পরীক্ষাটা নিন। সেই পরীক্ষাটা 2 মাসের মধ্যে শেষ হবে, এটা আমি জানি, সেটা করা যায়। তারা সেই রাস্তায় হাঁটবেন না, কারণ তারা যাদের থেকে টাকা খেয়ে বসে আছেন তাদের চাকরি বজায় রাখতেই বেশি আগ্রহী। যে ছেলেগুলোর চাকরি হয় না, তাদের চাকরির দরকার ছিল, কথা ছিল, যোগ্য প্রার্থী, তাদের চাকরি দিতে আপনারা আগ্রহী নন। আপনারা কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করবেন, সেই যোগ্য প্রার্থীদের চাকরি দিতে আপনারা আগ্রহী নন। যাদের কাছ থেকে টাকা দিয়ে চাকরি চুরি করে চাকরি বেঁচেছেন, তাদের চাকরি বজায় রাখতে আগ্রহী। সেই জন্য আপনারা ক্রমাগত সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। কি দরকার? এই যে ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল, এ তো সুপ্রিম কোর্টের আদেশেই গঠিত হয়েছিল, সুপ্রিম কোর্টের আদেশে গঠিত ডিভিশন বেঞ্চ। আপনাদের হেন তা বড় সব গাউন পড়া দালাল নেই যারা এই মামলায় অ্যাপিয়ার করেননি, সবাই অ্যাপিয়ার করেছেন। সব দিক বজায় রেখে সবাইকে শুনে, দীর্ঘদিন শুনে তারপর এই বিচার হয়েছে, তারপর আজকে এই জাজমেন্ট হয়েছে। যদি শুভবুদ্ধি থাকে তাহলে মমতা ব্যানার্জি, আপনি এসপ্ল্যানেড মোড়ে গিয়ে আগে কান ধরে উঠবোস করুন, মানুষের কাছে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান। এত বড় অপরাধ পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে ঘটেছে কোনোদিন? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে, কে রাজ্যের মুখ্যমন্ত্রী? একটা ওয়েবে এসছেন, ওয়েবে চলে যাবেন, ইতিহাসের ফুটনোটেও স্থান পাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী নাম হয়ে গেলে মুখ্যমন্ত্রী হয়? আমি তো আপনাকে বলছি, বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য তুলনা করুন, কে ছিলেন এই ধরনের অপদার্থ মুখ্যমন্ত্রী? এত হাজার পরিবারকে আজকে ঠেলে দিয়েছেন বিপদের মুখে। আপনার লজ্জা করে না? আপনি বলছেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব। কেন সুপ্রিম কোর্টে যাবেন? এটা করুন না, দেখি নতুন পরীক্ষাটা নিন, তাহলেই বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি, কে পরীক্ষায় সুযোগ পেতে পারে, কে পরীক্ষায় পেতে পারে না। বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিভাবে আগে থেকে জানলেন যে সোমবার এই কথা শুভেন্দু অধিকারী বলেনি। প্রথম কথা, শুভেন্দু অধিকারী বলেননি যে সোমবার বোমা ফাটবে। শুভেন্দু অধিকারী যদি কিছু বলে থাকেন, বলেছেন একটা বোমা সামনের সপ্তাহে ফাটতে চলেছে, কোনো দিন ক্ষণ তিনি নির্ধারিত করেননি। এরা প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে, প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে। একটা গদ্দার মমতা ব্যানার্জি নিজে শুভেন্দু অধিকারীকে বলে গদ্দার, মেদিনীপুরের মানুষকে বলে গদ্দার। আরে মেদিনীপুরের মানুষ কি জিনিস তুমি জানো? মমতা ব্যানার্জি, তুমি জানো মেদিনীপুরের মানুষ কি জিনিস? দেখে নাও, যদি পড়াশোনা করা থাকতো তাহলে তুমি জানতে যে ক্ষুদিরাম ক্ষুদিরাম মেদিনীপুরের মানুষ, সুশীল ধারা, অজয় মুখার্জি মেদিনীপুরের মানুষ। এই মেদিনীপুরে পর 3জন ডিস্ট্রিক্ট জাজকে মেদিনীপুরের মানুষ বোমা ছুড়ে ব্রিটিশ পিরিয়ডে হত্যা করেছিল। তোমার গুন্ডারা নয়, তুমি গুন্ডা পোষো, তারা ছিল দেশপ্রেমী।
কিন্তু অজিতবাবু, আজকে আমার মনে হচ্ছে আপনি যেহেতু এই গোটা সিস্টেমটা কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার জীবনের একটা উত্থান পতনের সাথে লেগে গেছে, আমার উত্থান পতনের সঙ্গে লেগে যায়। আপনি খুব কি মনে হয় আপনি খুব পার্সোনাল অ্যাটাক করছেন? কিন্তু আদৌ পার্সোনাল অ্যাটাক করছি না, যা হওয়া উচিত আমি তাই বলছি, আদৌ কাউকে পার্সোনাল অ্যাটাক করছি না। এই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কান ধরে উঠবোস করা উচিত এসপ্লানেড মোড়ে গিয়ে, যা টিভিতে টেলিকাস্ট হবে, তাহলে বুঝবো তিনি দোষ খালানোর চেষ্টা করছেন। এটা কি এটা রাজ্যের প্রাক্তন একজন বিচারপতির কাছ থেকে কি এটা মানুষের প্রাক্তন বিচারপতি? আমি ভারতবর্ষের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। পশ্চিমবঙ্গের ভালো মন্দের সঙ্গে আমার নিজের ভালো লাগা মন্দ লাগা জড়িয়ে আছে। আমি এই ডিমান্ড করছি, আপনি ক্ষমতা সেরে চলে যান, তারপর দেখবো কোন আস্থা গুলো আপনার ঠাঁই হয়। আস্থা গুলো আপনাকে নেবে না, এটা জেনে রাখবেন। আমার লাস্ট প্রশ্ন, অভিজিৎ বাবু, এই যারা এই 25,000 উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য, তাদের কি করা উচিত? তাদের করা উচিত ইমিডিয়েটলি এই ডিমান্ড করা যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, তোমরা এই পরীক্ষা কোর্টের আদেশ অনুযায়ী নতুন করে নাও, এবং এই পুরো ব্যাপারটা 2 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব। 2 মাসের মধ্যে। আমি সিস্টেমটাকে ভেতর থেকে জানি, ভেতর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানি, সেই জন্য এই কথা বলছি। এটা করুক রাজ্য সরকার, দেখবো তাদের কত দূর সদ্বুদ্ধি আছে। তাদের সেটা নেই। আমরা কথা বললাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে, তিনি কিন্তু সরাসরি বলছেন যে যতটা কঠিন ভাবা হচ্ছে ততটা কঠিন নয়। রাজ্য সরকার যদি চায় তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ না করে রাজ্য সরকারের উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে যে নতুন করে এই পরীক্ষাটা নেওয়া, এবং পরীক্ষা যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে তাহলে 2 মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে তার একটা সুন্দর আউটকাম বেরিয়ে আসতে পারে। প্যানেল তৈরি হয়ে যেতে পারে, প্যানেল তৈরি হয়ে যাবে, এবং সেই প্যানেল ধরে চাকরির রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে আর কতদিন লাগবে? 15 দিন লাগবে ম্যাক্সিমাম, তার বেশি লাগবে না। মানুষকে কাজ করাতে হবে, কাজে উদ্বুদ্ধ করাতে হবে। একটা জোচ্চোর সরকার তা করাতে পারে না। আমরা কথা বললাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে, তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে রাজ্যের সদিচ্ছা থাকলে রাজ্য সরকার এই প্রায় 26,000 মানুষের রিক্রুটমেন্ট নিয়ে নতুন করে ইনিশিয়েটিভ নিয়ে কোর্টের নির্দেশ মতো পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকার তার অ্যাডভাইস তিনি মনে করছেন যে সুপ্রিম কোর্টে না গিয়ে এই গোটা প্রক্রিয়াটা করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই 26,000 চাকরি প্রার্থীর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সব থেকে বাঞ্ছিত পথ। অজিতবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এনকে টিভির দর্শকদের আমরা অসংখ্য ধন্যবাদ।